আমন্ত্রণ দীপ্ত সন্ধ্যার সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। শুরুতেই সংবাদ শিরোনাম। নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষ হচ্ছে আজ। 5 থেকে 11 জানুয়ারি পর্যন্ত আপিল। ব্রুকলিনের বন্দি শিবিরে মাদুরো, জাতিসংঘের উদ্বেগ, ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট রদ্রিগেজ। টি-20 বিশ্বকাপের জন্য 15 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। দলে নেই শান্ত ও জাকের। এবারে বিস্তারিত। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রমের শেষ দিন আজ। সারা দেশের 300 সংসদীয় আসনে এই কার্যক্রম শেষে নির্বাচন কমিশন প্রকাশ করবে কতটি মনোনয়নপত্র বৈধ এবং কতটি বাতিল হয়েছে। ইসির তথ্য অনুযায়ী গত 29 ডিসেম্বর পর্যন্ত সারা দেশের 300 আসনে মোট 2569টি মনোনয়নপত্র দাখিল করা হয়। ঢাকা মহানগরের 20টি সংসদীয় আসনে মোট 238 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ পর্যন্ত 161 জনের মনোনয়ন বৈধ, 81 জনের বাতিল এবং 1 জনের মনোনয়ন স্থগিত রাখা হয়েছে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে 5 জানুয়ারি থেকে 11 জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনে আপিল করা যাবে। আপিল শুনানি ও নিষ্পত্তি হবে 12 জানুয়ারি থেকে 18 জানুয়ারির মধ্যে। তফসিল অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় 20 জানুয়ারি এবং 21 জানুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ভোট গ্রহণ হবে আগামী 12 ফেব্রুয়ারি। আজও গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গিয়েছেন তারেক রহমান। বেলা 12টার দিকে কার্যালয়ে যান তিনি। গুলশানের এই রাজনৈতিক কার্যালয় থেকেই দলের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। 25 ডিসেম্বর দেশে ফেরার পর থেকেই এই কার্যালয়ে নিয়মিত বসছেন তিনি। এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে 7 দিনের দলীয় শোকের আজ 6ষ্ঠ দিন। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানাতে চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে চলছে শোক বইয়ে স্বাক্ষর। রাজধানীর কারওয়ান বাজারে মোবাইল ফোন ব্যবসায়ী ও ফার্মগেটে তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করলে তীব্র যানজট সৃষ্টি হয়। এতে বিপাকে পড়েন নগরবাসী। কারওয়ান বাজারে মোবাইল ব্যবসায়ীদের সাথে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়। এতে আহত হয় বেশ কয়েকজন। সংঘর্ষের সময় কয়েকজন বিক্ষোভকারীকে আটক করে পুলিশ। দেশের মোবাইল ফোন বাজারে অবৈধ ও আনঅফিসিয়াল হ্যান্ডসেট ব্যবহারে কার্যকর লাগাম টানতে সরকারের পূর্ব ঘোষণা অনুযায়ী 1 জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার NIR। এর প্রতিবাদে রবিবার সকাল 11:30টার দিকে রাজধানীর কারওয়ান বাজার মোড়ে জড়ো হন মোবাইল ফোন ব্যবসায়ীরা সড়ক অবরোধ করলে বন্ধ হয়ে যায় যান চলাচল। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিক্ষোভকারীদের দমাতে লাঠিচার্জ, জল কামানো, টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। এ সময় পুলিশ ও মোবাইল ব্যবসায়ীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। পরে সেনাবাহিনীর সহায়তায় দুপুর 2টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। NIR যদি জনবান্ধব হয় আমরা এটাকে পূর্ণ সমর্থন করব, যদি জনবান্ধব না হয় তাহলে এটা সবাই প্রত্যাহার করবে। তো মানুষের জনভোগান্তি করে যে আন্দোলন, সেটা আন্দোলনকে শান্তিপূর্ণ আন্দোলন আমরা বলতে চাই। তারা আমাদের অনুরোধ না শুনলে আমরা পরবর্তীতে ক্রাউড কন্ট্রোলের যে প্রসিডিউর রয়েছে সেই প্রসিডিউর মোতাবেক আমরা তাদেরকে ডিসপাস করে দিই। এদিকে তেজগাঁও কলেজের শিক্ষার্থী সাকিবুল হাসান রানার হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে ফার্মগেট সড়ক অবরোধ করে কলেজের শিক্ষার্থীরা। এতে পুরো এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন অফিসগামীরা। শিক্ষার্থীরা বলছেন, রানা হত্যাকাণ্ডের পরে প্রায় 1 মাস পার হলেও মূল আসামিদের গ্রেপ্তার করছে না পুলিশ। আমরা 24 ঘন্টা আলটিমেটাম দেওয়ার পর বলছে যে তারা আটক করে দিবে, অথচ তাদের সামনেই পুলিশ রয়েছে, তাদেরকে আটক করছে না। আসামি যারা তাদেরকে দল থেকে সাপোর্ট করা হচ্ছে। রাকিবুল ইসলাম রাকিব ছাত্রদলের সভাপতি, যিনি, ওনাকে আমি বলেছিলাম, বলার পরে উনি আমাদের সাথে হুমকি দামকি দিয়েছেন, আমাদের সাথে রুট ব্যবহার করেছেন, খারাপ আচরণ করেছেন। গত 6 ডিসেম্বর আমার ফ্রেন্ডকে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। আমরা প্রশাসনকে 48 ঘন্টা সময় দিয়েছিলাম। আজকে 24 দিন হয়ে গেছে, আমাদেরকে প্রশাসন কোনো প্রোগ্রেস দেখাইতে পারে নাই। ওরা জাস্ট হচ্ছে ওই যে প্রথমে যে একটা আসামিকে ধরছে, এখন পর্যন্ত আর কাউকে অ্যারেস্ট করে নাই, আর কাউকে ধরে নাই, আমাদের সাথে যোগাযোগ তেমন কিছু করে নাই। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ শিক্ষার্থীদের সাথে দফায় দফায় আলোচনা করে। দুপুরের পর শিক্ষার্থীরা অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা। গ্রেফতারের 15 ঘণ্টা পর জামিনে মুক্তি পেয়েছেন হবিগঞ্জ জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাহদি হাসান।
রোববার সকালে হবিগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তার জামিন মঞ্জুর করে। শায়েস্তাগঞ্জ থানার ওসিকে শাসানোর ঘটনায় মাহাদিকে গ্রেফতার করেছিল পুলিশ। বৃহস্পতিবার রাতে জুলাই আন্দোলনে সক্রিয় থাকা শায়েস্তাগঞ্জ সদর ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি এনামুল হক নয়নকে পুলিশ আটক করলে তাকে ছাড়াতে শুক্রবার দুপুরে থানায় যান মাহদি হাসান। এ সময় ওসিকে শাসান তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে মাহদির এ বক্তব্য ছড়িয়ে পড়লে দেশজুড়ে শুরু হয় আলোচনা সমালোচনা। বানিয়েছিল আমরা টানা কিন্তু পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তুষ্টি কিন্তু আমরা জ্বালাই দিয়েছিলাম। আপনি আসছেন ঠিক আছে। ওই দিনই বিকেলে এক ভিডিও বার্তায় মাহদি তার বক্তব্যকে স্লিপ অফ টাং উল্লেখ করে ভুলকে ভুল হিসেবে দেখার জন্য সবার প্রতি আহ্বান জানান। এখানে এসেছি, আমার বলতে হবে আমার ভাইকে এখানে গ্রেফতার করা। একদিন পর শনিবার সন্ধ্যা 7টার দিকে মাহদিকে গ্রেপ্তার করে পুলিশ। এ খবর ছড়িয়ে পড়লে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা সদর মডেল থানার সামনে জড়ো হন। এ সময় থানার মূল ফটক বন্ধ থাকায় বাইরে নানা স্লোগান দেয় উত্তেজিত নেতাকর্মীরা। রাত 8:30টার দিকে থানার সামনে সেনা মোতায়েন করা হয়। তবে রাতভর থানার সামনেই অবস্থান করেন তারা। শায়েস্তাগঞ্জ থানায় সরকারি কাজে বাধা ও হুমকি প্রদানের মামলায় গ্রেপ্তার দেখিয়ে রবিবার সকালে মাহদিকে হবিগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন বিচারক। জামিনযোগ্য অপরাধ, জামিন হয়েছে, ন্যায় বিচার করছেন, হ্যাপি। মুক্তি পেয়ে মাহদি হাসান তার পাশে দাঁড়ানোর জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তৃণমূলের সর্বস্তরের ছাত্র জনতা যেভাবে আমার পাশে দাঁড়িয়েছেন, জুলাইয়ের পাশে দাঁড়িয়েছিলেন, আমি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি এই ঋণ কখন শোধ করতে পারবো না। আপনারা আমার দায়িত্ব বাড়িয়ে দিয়েছেন, আমি জীবন দিয়ে হলো আপনাদের এই দায়বদ্ধতাকে আমি অবশ্যই সম্মানের সাথে আমি প্রত্যাশা পূরণ করে দেখাবো ইনশাআল্লাহ। জামিনে মুক্তির পর মাহদি হাসানকে নিয়ে হবিগঞ্জ শহরে আনন্দ মিছিল করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। আফরিদ হাসান, দীপ্ত, বার্তা কক্ষ। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ মামলার শুনানিতে বিদেশি আইনজীবী নিয়োগ এবং নিজেদের ভয়েস রেকর্ড পরীক্ষা করার জন্য বিদেশি বিশেষজ্ঞের সাহায্য চাওয়ার আবেদন করেছেন তাদের আইনজীবী। ট্রাইব্যুনাল আবেদন নথিভুক্ত রাখার নির্দেশ দিয়েছে। ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের বিচারিক প্যানেলে মামলার শুনানি হয়। এই মামলার অভিযোগ গঠনের শুনানি আগামী মঙ্গলবার অনুষ্ঠিত হবে। এদিকে একই ট্রাইব্যুনালে আওয়ামী লীগ সরকারের 1.5 দশকের শাসনামলে শতাধিক গুম, নির্যাতন ও খুনের অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে করা মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের ওপর রাষ্ট্রপক্ষের শুনানি শেষ হয়েছে আজ। 103 জনকে গুমের অভিযোগের এই মামলায় জিয়াউল আহসানের বিরুদ্ধে আসামি পক্ষের অব্যাহতি চেয়ে শুনানি হবে 8 জানুয়ারি। মামলা জট কমাতে সব ধরনের উদ্যোগ নেয়ার কথা জানালেন নতুন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। আজ প্রথম কর্মদিবসে আপিল বিভাগে এ কথা বলেন তিনি। এ সময় 24-এর গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণ করেন প্রধান বিচারপতি। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও অ্যাটর্নি জেনারেল কার্যালয় প্রধান বিচারপতিকে সংবর্ধনা দেয়। আপিল বিভাগ ও হাইকোর্টের বিচারপতিরা এতে উপস্থিত ছিলেন। বিচার বিভাগের সংস্কার কার্যক্রম এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। এর আগে বক্তব্য রাখেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রৌফ। তিনি বিচার বিভাগকে দলীয় প্রভাব মুক্ত রাখার আহ্বান জানান। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মাহবুব উদ্দিন খোকন বিচার বিভাগকে সিন্ডিকেট মুক্ত করার কথা বলেন। আন্তর্জাতিক প্রসঙ্গ। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে আটকের পর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ব্রুকলিনে মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। এরই মধ্যে তার বিরুদ্ধে মাদক পাচার ও অস্ত্র চোরাচালানের অভিযোগে মামলা করা হয়েছে। ভেনেজুয়েলায় শান্তিপূর্ণভাবে ক্ষমতার হস্তান্তর না হওয়া পর্যন্ত দেশটি চালাবে যুক্তরাষ্ট্র, এমনটাই জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোর অনুপস্থিতিতে দেশটির ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ অন্তর্বর্তী প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন বলে আদেশ দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, মাদুরোকে আটকের সময় যুক্তরাষ্ট্রের হামলায় কারাকাসে 40 জন নিহত হয়েছে। এদিকে মাদুরোকে আটকের ঘটনায় বিশ্ব নেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। যুক্তরাজ্য, ইসরায়েল স্বাগত জানালেও ব্রাজিল ও চীন নিন্দা জানিয়েছে। এছাড়া মাদুরো ও তার স্ত্রীকে আটকের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র একটি বিপজ্জনক নজির স্থাপন করেছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস।
ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান কোল ইন্ডিয়া লিমিটেড থেকে এখন সরাসরি কয়লা কিনতে পারবে বাংলাদেশ, ভুটান ও নেপালের ক্রেতারা। প্রতিষ্ঠানটি জানিয়েছে প্রতিবেশী দেশগুলো অনলাইনে তাদের কয়লার নিলামে অংশ নিতে পারবে। এই সিদ্ধান্তের ফলে প্রতিবেশী দেশগুলোর ভারতীয় ব্যবসায়ীদের উপর নির্ভরশীলতা কমবে। রয়টার্স জানিয়েছে এই উদ্যোগের ফলে কোল ইন্ডিয়া উদ্ধৃত কয়লা আরও ভালোভাবে ব্যবহার করতে পারবে এবং লেনদেনে স্বচ্ছতা বাড়বে। নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ায় ভারতের কয়লা ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন গত 12 মাসের মধ্যে 7 মাসেই কমেছে। চলতি অর্থবছরের এপ্রিল থেকে ডিসেম্বরে কোল ইন্ডিয়ার কয়লা সরবরাহ আগের বছরের তুলনায় শতকরা 2.2 ভাগ কমেছে। খেলার খবর। আসন্ন টি-20 বিশ্বকাপে ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় খেলতে চেয়ে আইসিসিকে চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। চিঠিতে বাংলাদেশের নিরাপত্তার বিষয়ে জানতে চাওয়া হয়েছে। মোস্তাফিজকে কলকাতা নাইট রাইডার্স থেকে ছেড়ে দেওয়ার পর বিশ্বকাপে বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিশ্বকাপে গ্রুপ পর্বে বাংলাদেশের 4 ম্যাচই হবে ভারতে। দুপুরে 17 জন বোর্ড পরিচালক মিলে নতুন সিদ্ধান্ত নিয়েছেন টি-20 বিশ্বকাপ নিয়ে, যেখানে সিদ্ধান্ত হয়েছে ভারতের মাটিতে বিশ্বকাপের কোনো ম্যাচই খেলবে না বাংলাদেশ। এছাড়াও বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের কথাও বলা হয়েছে চিঠিতে। বাংলাদেশ তাদের সবকটি ম্যাচ শ্রীলঙ্কায় খেলতে চায়। 2026 আইসিসি টি-20 বিশ্বকাপের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। 15 সদস্যের দলের অধিনায়ক লিটন দাস আর সহ অধিনায়ক সাইফ হাসান। ভারত ও শ্রীলঙ্কায় হতে যাওয়া বিশ্বকাপ আসরের দলটিতে জায়গা হয়নি উইকেট কিপার ব্যাটসম্যান জাকির আলীর। নেই চলমান বিপিএলে ব্যাট হাতে ছন্দে থাকা নাজমুল হোসেনও। এ দুজন সহ সবশেষ 2024 টি-20 বিশ্বকাপের 6 ক্রিকেটার নেই এবারের দলে। 9 জন জায়গা ধরে রেখেছেন। সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ঘোষিত বিশ্বকাপ দলটিতে ব্যাটসম্যান রাখা হয়েছে 7 জন এবং স্পিনার 3 জন, বাকি 5 জন পেসার। এর মধ্যে গত আসরেও খেলেছেন লিটন, তানজিদ হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিম হাসান, শরীফুল ইসলাম, মেহেদি হাসান, তাওহিদ হৃদয় ও মুস্তাফিজুর রহমান। দীপ্ত সন্ধ্যার সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষ হচ্ছে আজ। 5 থেকে 11 জানুয়ারি পর্যন্ত আপিল। ব্রুকলিনের বন্দি শিবিরে মাদুরো, জাতিসংঘের উদ্বেগ। ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট রদ্রিগেজ। টি-20 বিশ্বকাপের জন্য 15 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। দলে নেই শান্ত ও জাকের। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।